এছাড়াও রয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর একটি বিশেষ সাক্ষাৎকার, যেখানে বাজেটের সুদিনের বারতা খোঁজার চেষ্টা করেছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ CSPS এর নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান খান। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুদিনের জন্য যে বারতা আছে তিনি তা খোঁজার চেষ্টা করেছেন। এই বাজেটটি স্মরণকালের গত 15 বছরের বাজেটের চেয়ে কিছুটা ভিন্ন রয়েছে। যেমন অনেক ইতিবাচক দিক, দুই একটি নেতিবাচক দিকও রয়েছে। সবচেয়ে বেশি ইতিবাচক দিক হলো এই বাজেটটি বাস্তবায়নযোগ্য। খুবই উচ্চাভিলাষী বাজেট নয়। উচ্চাভিলাষী হওয়ার কারণও নেই। এই কারণে এই সরকার অন্তর্বর্তী সরকার এবং তাদের উচ্চাভিলাষ যেমন নেই, তেমন রয়েছে এক ঝাঁক অর্থনীতিবিদদের অভিজ্ঞতার সম্মেলন। প্রথমতই এই বাজেটটি বাংলাদেশের ইতিহাসের প্রথম বাজেট যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পায়নি, বরং কমেছে। স্বাভাবিকভাবে গড়ে প্রতি বছর 10 থেকে 12% করে বাজেট বৃদ্ধি পায়। 2006-07 সালে যে বাজেট ছিল বাংলাদেশের, 2024-25 সালে সেই বাজেট ছিল প্রায় 4 গুণ। অথচ এই বছরের বাজেটে বাড়তো নাই, অধিকন্ত 7,000 কোটি টাকার মোট বাজেট কমেছে। এই বাজেট কমার ভালো দিক হলো বড় ধরনের বাজেট নিয়ে দেশি বিদেশি ঋণের উপরে নির্ভর করে প্রচুর মিসইউজ এবং মিসম্যানেজমেন্ট হয়ে বাজেটকে বাস্তবায়ন অযোগ্য করার চেয়ে বাস্তবায়নযোগ্য বাজেট নেওয়ার কারণে এই বাজেটেরটি কমেছে। বাজেটটির কমা বিশেষ করে উন্নয়ন বাজেট। পরিচালন ব্যয় খুব বেশি কমার আসলে সুযোগ নাই, কিন্তু উন্নয়ন ব্যয় কমেছে। বাজেটের ঘাটতিও অন্যান্য বছরের তুলনায় অনেক কম, প্রায় 35,000 কোটি টাকা ঘাটতি কম। অতীতের যে কোনো সময় বাজেটের গড়ে বাংলাদেশে প্রায় 5% ঘাটতি বাজেট থাকে। সেই হিসাবে এই বছরের বাজেটে ঘাটতি 3.60%। আন্তর্জাতিক ঋণের আভ্যন্তরীণ ঋণের তুলনায় আন্তর্জাতিক ঋণের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর কারণ হলো আভ্যন্তরীণ ঋণ যদি বেশি গ্রহণ করে সরকার, তাহলে বেসরকারি ঋণ প্রবাহ কমে যায়। বেসরকারি ঋণ প্রবাহ বাংলাদেশে 23%-এর কাছাকাছি বা 23.5%, যেটা খুবই কম। এটাকে যদি কিছুটা অন্তত বাড়ানো যায়, তাহলে এই বেসরকারি বিনিয়োগ যদি বেড়ে যায়, বেসরকারি বিনিয়োগ বেড়ে গেলে উৎপাদন বেড়ে যাবে, কর্মসংস্থান বেড়ে যাবে, অর্থনীতিতে একটা গতি সৃষ্টি করবে।